শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ এবং বিদ্যালয় অভিভাবক সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে কেরানীগঞ্জের জিঞ্জিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। জিঞ্জিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফারহাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিঞ্জিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মোকাররম হোসেন সাজ্জাদ। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম। সমাবেশে বক্তারা শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, ডিজিটাল প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং একটি সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরাও তাদের মতামত ও গঠনমূলক পরামর্শ তুলে ধরেন। মোহাম্মদ হারুনর রশিদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আপনাদের কি ভুল ত্রুটি, শিক্ষকদের কি ভুল ত্রুটি, এই বিষয়ে আলোচনা করা হলো। যে আমার একটা ছেলে, আমি স্কুলে আসলে আমি মনে করি আমার ২৬০০ ছেলে। ব্যক্তির নিক্ষেপ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমরা মানুষ, আমরা রক্ত দেওয়া মানুষ, আমাদের ভূমিভ্রান্তি আছে, থাকবে। আপনারা যেরকম মানুষ, আমরা এরকম মানুষ। আপনারা হয়তো অভিভাবকের স্থানে দাঁড়িয়ে আছেন, আমরা হয়তো বা শিক্ষকের স্থানে দাঁড়িয়ে আছি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বলতে হয় আমরা যে কবিতা বলি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাছে বড় হবে। চিত্রটা একটু ভিন্ন। দেখেন, আমরা কিন্তু কথায় পটু, কিন্তু কাজে কটু কম। আমরা কি সেই ক্যারেক্টার দিতে পারছি আমাদের বাচ্চাদেরকে? বলা হয় তাকে ক্যারেক্টার ইজ দ্য ফার্স্ট ক্রাইচ অফ ইওর লাইফ। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। প্রিয় হাজির, প্রিয় অভিভাবক বৃন্দ, আমরা কি সেই ছাত্রদেরকে আমরা গড়ে তুলতে পারছি? আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আজকে যারা উপস্থিত মায়ের সংখ্যা বেশি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকতাবিল উম্মাহাত। মায়ের সন্তানের মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। দুঃখের বিষয় হলেও সত্য, আজকে বাবারা যেই পথে ছিল, আজকে বাবাদের আমাদের এখানে ভূমিকা পালন করা উচিত ছিল। আমি শুধু ব্যবসা করলাম, আমি শুধু টাকা পয়সা ইনকাম করলাম, আমি সমাজের নেতৃত্ব দিলাম, কিন্তু আমার সংসার কোথায় গেল, আমার সন্তান কোথায় আড্ডা দিল, আমার সন্তান তার সাথে বন্ধু নির্বাচন করলো, আমি কিন্তু দেখতে পাইলাম না। কিন্তু একটা দিন কিন্তু আমরা কখনো সেটা নিক্ষেপ করতে দ্বিধাবোধ করি না। সকল দোষ নন্দ দোষ, এই স্কুলে পড়াশোনা হয় না, সব দোষ ছাড়ের। এই একটা দিন আমি দেখতে পাচ্ছি বারবারে, আমি ক্লাস নিতে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের কথা শুনে না ছাত্ররা। এখন আমি কি একা পারবো? এই শিক্ষকরা কি একা পারবেন? এই জন্য আপনাদের নৈতিক দায়িত্ব পালন করতে হবে। কারণ আপনার সন্তান আমার কাছে যতটুকু থাকে তার চাইতে আপনার কাছে বেশি থাকে। আমার কাছে অভিভাবক, আমি জিজ্ঞেস করলাম এক ছাত্রকে, বাবা তোমার মাথার চুল এরকম কেন? ওই অভিভাবক আমাকে শিওর সে বলল যে আমার ছেলে যদি চুল ওইভাবে ছোট করে তাহলে ভালো দেখা যায় না। তাহলে আমি কি বলবো বলেন? আপনার চোখে যদি আপনার সন্তান যদি চুল যদি ওইভাবে রাখলে ভালো দেখায়, তাহলে আমার চোখে শরীরে রাখারও বলেন? তো আমার তো মানিয়ে নিতে হয়। আমি কি করবো? আমি কি একা পারবো? একটি প্রতিষ্ঠানের ২৬০০ ছাত্র, এই আমরা কি শিক্ষক হিসেবে পারবো? আমরা পরীক্ষার সময় একটু কঠোর আইনের দিকে চলে আসি, তখন আমরা ইচ্ছা করলেও আমরা পারি না। সংক্ষিপ্তভাবে কিছু তথ্য তুলে ধরেছেন। আজকের এই আয়োজনটা আসলে এটা একটা প্রশিক্ষণ আয়োজন, মত বিনিময়, এটা একটা প্রশিক্ষণের মতো। বাংলাদেশে আমার মন চায় প্রত্যেকটা মা বিএড শিক্ষায় শিক্ষিত হোক, প্রত্যেকটা মা বিএড। মেজরিটি সময়ই পার করেছে ইউনো সাহেব। অর্থাৎ ইউনো সাহেব উপজেলা নির্বাহী অফিসার, একটা ব্যক্তি জীবনে তার প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ থাকে। যেহেতু উপজেলা চেয়ারম্যান ছিলেন না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন না, অর্থাৎ টোটাল কাজটাই তাকে করতে হয়েছে, যে কারণে স্কুলগুলোর প্রতি তাদের কোনো মনোযোগ তারা ঠিক মতো দিতে পারে নাই। সেই সুযোগটা অনেক স্কুলের টিচাররা নিয়েছে, যে কারণে আজকে এই স্কুলের পরিণতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি,
আমি যদি আল্লাহ তাআলা যদি আমাকে এই স্কুলে একজন সেবক হিসাবে আপনাদের মাঝে বসায়, তাহলে এই স্কুলের চেহারার কতটুকু পরিবর্তন হবে জানি না, তবে স্কুলের মান পরিবর্তন করে ছাড়বে ইনশাআল্লাহ। আমি টিচারদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো, আজকে দিস ইজ ইয়োর লাস্ট টাইম। আপনি যদি যারা কোচিং করে, যারা কোচিং করতে না পারে, তাদের মধ্যে যদি দ্বিমাতা সুলভ আচরণ করে, তাহলে কিন্তু আপনাকে ছাড় দেওয়া হবে না। একটা স্কুলের কোচিং করায় যার অর্থের অভাব নাই, যে একটু অর্থশীল বিত্তশীল, তারা আপনাদের কাছে পড়ায়। যারা পড়াতে পারে না, তাদের প্রতিও দৃষ্টিতে আপনাকে সমান দিতে হবে। তা না হলে কিন্তু স্কুলের অবস্থার পরিবর্তন আমরা করতে পারবো না। দ্বিতীয় হচ্ছে, আমি আগে টিচারদের কথাই বলছি, মাত্র 6টা ক্লাস, আপনি 365টা দিন, এর মধ্যে 120 দিন হচ্ছে আমাদের স্কুল খোলা থাকে। 120 দিনে 4 ঘন্টা করে ডিউটি। 120 দিনে আমাদের 4 ঘন্টা করে মাত্র আমাদের ক্লাসে থাকতে হয় একটা স্টুডেন্টের। এই 4টা ঘন্টা দেখার দায়িত্ব কিন্তু আমাদের। আমার ডান দিকে প্রিন্সিপাল সাহেব, আমার ডান দিকে একজন অভিজ্ঞ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, অত্যন্ত অভিজ্ঞ। এই দুজন ব্যক্তি উপর নির্ভর করে কিন্তু স্কুলের ভবিষ্যৎ। ওনারা মাথা। অতএব আমার নিজে যদি এই সমস্যাগুলো আগে আমাকে সমাধান করতে হবে। একজন টিচার যদি গিয়ে ক্লাস করে না করায়, যদি সে ঘুমায় অথবা তার মোবাইল যদি সে দেখতে থাকে, তাহলে এর চেয়ে লজ্জাস্কর ব্যাপার আর হতে পারে না। আগামীতে আমি যে কদিন ছিলাম এই স্কুলের দায়িত্বে, আমি প্রতি সপ্তাহে একদিন ক্লাস মনিটরিং করতাম। একটা নিয়মের মধ্যে নিয়ে এসেছিলাম, টিচার, অনেকগুলো টিচার, তাদের মধ্যে গ্রুপিং থাকবে, তাদের মধ্যে লবিং থাকবে, তাদের মধ্যে বেতন ভাতার বৃদ্ধির চাহিদা থাকবে, তাদের আশা আকাঙ্ক্ষা থাকবে, এটা থাকবে। এর মধ্যে যে কারণে থাকবে, যাদের জন্য থাকবে, যাদের জন্য আজকে আপনি স্কুলের টিচার, যাদের জন্য আপনাকে শিক্ষক হিসেবে গণ্য করে, যাদের জন্য আপনি সালাম পান, সেই স্টুডেন্টদের দেখার দায়িত্ব সবচেয়ে নৈতিক দায়িত্ব আপনার আগে। আপনি যদি স্কুলের নৈতিক দায়িত্বটা না পালন করেন, বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে সৎ ব্যক্তি যদি হিসেবে গণ্য করা হয়, তাহলে টিচারদেরকে আমরা সৎ বলি, ন্যায় বিচারক বলি আমরা টিচারদেরকে, এবং তারা কাজে ফাঁকি দেয় না সেটাও আমরা বলি। কিন্তু তাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, তারা যদি এই কাজটা করে, তাহলে আমাদের এই যে দুইজন অভিজ্ঞ লোক আছে, একজন প্রিন্সিপাল সাহেব, একজন সহকারী প্রধান শিক্ষক, ওনাদের কাছে আপনারা যথাযথভাবে কমপ্লেন করবেন। যদি ওই কমপ্লেনে যদি কোনো কাজ না হয়, তাহলে সর্বোচ্চ অবস্থায় তো আমি আছি, আমার কাছে কমপ্লেন করবেন, আমি আপনাকে আমার নাম্বারটা বক্তব্য শেষে দিয়ে যাব। 2 নম্বর কথা হচ্ছে, মায়েদের বাবাদের কি কি ভূমিকা। 4 ঘন্টা আমাদের স্কুলে রাখতে হয় আপনার সন্তানকে। এই 4 ঘন্টায় 6টা ক্লাস হয়। 6টা ক্লাসে আপনি আপনার সন্তান কি ক্লাস করলো তার ডায়েরিতে লেখা আছে, সেটা আপনি প্রতি সন্ধ্যায় বা ক্লাসের থেকে যখন বিদায় নেবে বাসায় যাবে, তখন আপনার দায়িত্ব কিন্তু ওই ডায়েরিটা দেখা। অনেক স্টুডেন্ট আছে সেই স্কুলে বই নিয়ে বের হচ্ছে, খাতা কলম নিয়ে বের হচ্ছে, কিন্তু স্কুলে আসে না, সেটা আপনারা জানেন না। সময় মতো আবার ঠিক সে বাসায় চলে যাচ্ছে। এটা আপনি একজন ক্লাস টিচার যিনি আছেন তাকে ফোন দিবেন, তাকে জিজ্ঞেস করবেন যে আমার ছেলেটা কি স্কুলে গিয়েছে কিনা। অতএব সে বলতে বাধ্য আপনার স্কুলের ছেলেটা গিয়েছে কিনা বা উপস্থিত আছে কিনা। আমাদের
আমাদের সকল টিচাররা মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যখন মনিটরিং করি তখন যাদের চুলগুলো বড় তাদেরকে আমরা দাঁড় করিয়ে তাদেরকে একদিন বা 2 দিনের সময় দিই, তোমরা চুলগুলো কেটে নিয়ে আসবা, সুন্দর করে ছাটিয়ে আসবা, একটা ভদ্র ছেলের মতো আসবা। তারা ঠিক নিয়মটা খুব কষ্ট হয়েছে, কিন্তু নিয়মটা কিন্তু আমরা পালন করে ফেলেছি এবং একটা মধ্যে নিয়মের মধ্যে চলে আসছে। পরবর্তীতে আমার অনুভূতিতে পরে আবার ইউনো সাহেব ক্ষমতায় আসলেন, যে কারণে উনি সময় দিতে পারেন যে এই কাজগুলো হয়। ইনশাল্লাহ আগামী দিনগুলো নিয়মিতভাবে হবে। আপনার ছেলেকে মাত্র 2 ঘন্টা পড়াবেন, বেশি না, বাসায় 2 করবেন। এবং ইতিমধ্যে আমরা অনেকের অভিভাবকদেরকে আমরা বলছি আর কি, যে যেহেতু বিষয়টা একেবারে ওপেনলি সবার কাছে বলা যায় না, আমরা যথাযথ কোনো শিক্ষকের বা কোনো শিক্ষার্থীর যদি কোনো ত্রুটি থাকে, আমরা কিন্তু প্রশাসনিকভাবে প্রথমে তো সতর্কতামূলক পদক্ষেপ নিতে হয়, আমরা ইতিমধ্যে নিয়েছি। যার জন্য আমরা জানি যারা প্রশাসক হিসেবে আছি এবং আমরা জবাবদিহি নিয়েছি, এবং শিক্ষার্থীরা যদি কোনো বিশেষ করে অসৌজন্যমূলক কিছু করে সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা পদক্ষেপ নিচ্ছি। যাই হোক, আমরা চাচ্ছি আমাদের সন্তানের মঙ্গল, আমাদের ছাত্রদের মঙ্গল। আমরা কিন্তু পারতপক্ষে আমি সকল শিক্ষককে অনুরোধ করব যে আমাদের এই প্রতিষ্ঠানটা অন্য একটু সেরা প্রতিষ্ঠানের মতো আমরা করতে চাই। সেই চাওয়াটা পূরণ হবে তখনই যখন আপনারা সকলে দায়িত্বশীলতার মধ্যে থেকে, দায়িত্বশীলতার মাধ্যমে এবং ওদের মাধ্যমে যেহেতু আমরা বেতন পাই, যে মোটামুটি ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, ও 8ম শ্রেণীতে আমাদের 6টা শাখার ভিতরে সম্মিলিত মেধা তালিকায় প্রথম হয়েছে সাইফ খান। হ্যাঁ, সাইফ খান অভিভাবক আছেন? তাহলে কেমন হলো দেন, তার শ্রেণী শিক্ষক নিয়ে একবার পড়ে সচেতন একজন ভালো একটা স্টুডেন্ট, তার অভিভাবক আছে, বলেন আমরা কি করতে পারি। আচ্ছা, এরপরে দ্বিতীয় এই পদ্মা শাখায় যে প্রথম হয়েছেন নাথুল বাড়ি নাফি আছেন, অভিভাবক আমাদের অধ্যক্ষ স্যারের ভাতিজা অভিভাবক আসছেন, আমরা স্যারের কাছে দিয়ে দিই। দেখেন আমাদের ছোট ভাই ওর ছেলে ফার্স্ট হয়েছে কিন্তু সে আসে নাই, তাই সমালোচনা আমাদের করতে হলো, ওর আসে নাই। সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে সৃজন মিত্র। আসেন, আচ্ছা আসেন, আপনাকেই আমি এখন দেখি। সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয়। আমরা আশা করি যে সামনে এরা আরো অনেক ভালো করবে। আমাদের সর্বোচ্চ নাম্বার ছিল 800।